আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের গণিত দ্বিতীয় পত্রে তোমাদের যে শর্ট সিলেবাস 2022 সাল 23 সালে যে পরীক্ষাতে তোমাদের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে কমপ্লেক্স নাম্বার, বহুপদী সমীকরণ, কোনিক্স, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এবং বলবিদ্যা, এই টপিকসগুলো আলোচনা করা হয়েছে এবং এই টপিকসগুলো কী করা হয়েছে, রাখা হয়েছে। আমরা আজকে কমপ্লেক্স নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর ধারাবাহিকভাবে আমরা কমপ্লেক্স নাম্বার, বহুপদী সমীকরণ, তারপর ত্রিকোণমিতিক ফাংশন ও বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথম আসি, কমপ্লেক্স নাম্বার কাকে বলে? এ প্লাস আইবি আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলে, যেখানে এ হলো বাস্তব সংখ্যা, একে বলা হয় বাস্তব সংখ্যা, এবং এ বিকে বলা হয় কাল্পনিক সংখ্যা। একে বলা হয় বাস্তব সংখ্যা, বিকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এই যে আইকে বলা হয় কাল্পনিক নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের একক, আইকে বলা হয় কমপ্লেক্স নাম্বারের একক। এখন চিন্তা করো, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল কত? 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল -4, এক্স ইকুয়াল √4। তো √4 বাস্তবে এর কোনো মান নাই, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি √4 ইন্টু -1, তার মানে √4 ইন্টু √1। এই যে √1 এটাকে আমরা বলতে পারি আই। এই আই সমান √1। তো √1 কে বলা হয় -1, এটাকে বলা হয় কাল্পনিক একক, এটাকে বলা হয় কাল্পনিক একক। তাহলে আমরা বলতে পারি আই সমান আই ইকুয়াল √1। আই অর্থ কি? আই সমান √1। এই √1 কে বলা হয় কাল্পনিক একক। তাহলে আমরা যদি দুই পাশে বর্গ করি, তা আই স্কোয়ার ইকুয়াল √1 স্কোয়ার। তাহলে আই স্কোয়ার ইকুয়াল কত? -1। তাহলে আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1। একইভাবে আমরা আই কিউব বের করতে পারি। আই কিউব সমান আই স্কোয়ার ইন্টু আই। তা আই স্কোয়ারের মান কত? -1। তা -1 ইন্টু আই, তা -1 ইন্টু আই, এটার মান কত? -i। তা আই কিউবের মান হয়েছে -i। একইভাবে i⁴, এটার মান কত হবে? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তো -1 ইন্টু -1, তাহলে 1। তাহলে i⁴ এর মান হচ্ছে 1। তা আই স্কোয়ারের মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে -i, i⁴ এর মান হচ্ছে 1। এখন দেখো, আমি যদি তোমাকে বলি i⁴49 এর মান কত? i⁴49 এর মান কত? তারপরে i⁻27 এর মান কত? তাহলে তুমি যদি এ বের করতে চাও, ঠিক আছে, তাহলে এ বের করলে কি একটু ঝামেলা। তাহলে আমরা এই i⁻n মানে আই এর মান বের করে আমরা একটা সহজ পদ্ধতি শিখব, ঠিক আছে? তাহলে i⁻n এর মান বের করার সহজ পদ্ধতি, i⁻n এর মান বের করার সহজ পদ্ধতি, ঠিক আছে? 1 নাম্বার, আই এর ঘাতকে 4 দ্বারা ভাগ করলে আই এর ঘাতকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তার মান
1। i এর ঘাতকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তার মান হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে ভাগশেষ যদি 1 হয় তার মান i। 3 নম্বর হলো ভাগশেষ যদি 2 হয় তার মান -1। 4 নম্বর হলো ভাগশেষ যদি 3 হয় তার মান -i। তাহলে আমরা i এর মান বের করে একটা সহজ পদ্ধতি কি, আমরা i এর যে ঘাত, i এর ঘাতকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয় তার মান হবে 1, ভাগশেষ যদি 1 হয় তার মান হবে i, আর ভাগশেষ যদি 2 হয় তার মান হবে -1, আর ভাগশেষ যদি 3 হয় তার মান হবে কত, -i। তাহলে আমরা এখানে দুইটা রাশি লিখছি, i⁴9, i⁻27। এই দুটা মান আমরা এখন বের করব। তাহলে দেখো i⁻27 এর মান কত, আমরা i এর ঘাত কত 27, তো 27কে আমরা 4 দ্বারা ভাগ করব। তো 4 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ কত, ভাগশেষ হলো 3। 27কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 3। যেহেতু ভাগশেষ 3, তাহলে ভাগশেষ যদি 3 হয় তার মান কত, -i। তাহলে এখানে হবে i⁻27 এর মান কত, -i। একইভাবে i⁻49, আমরা i⁻49 এর ভ্যালু বার করব, ঠিক আছে। তাহলে এই 49কে আমরা 4 দ্বারা ভাগ করব। 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, ভাগশেষ হয় 1। এই 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। যেহেতু এই 49কে i এর ঘাত 49 তাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1, তাহলে তার মান হবে i। আমরা এভাবে i এর ঘাতকে 4 দ্বারা ভাগ করে অতি সহজেই আমরা i এর বিভিন্ন মান বের করতে পারি। এখন একটা জিনিস দেখো, i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ এর মান কত, আমরা এখানে লিখি i² মানে -1, i³ মানে -i, প্লাস i⁴, i⁴ মানে 1। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করে তার কত আসে, 0 আসে। তাহলে i² i³ প্লাস i⁴ এর মান কত, 0। তাহলে বলতে পারি i এর পরপর 4টি ক্রমিক ঘাতের যোগফল কত, 0 হবে। তাহলে জিনিসটা দেখো, i এর পরপর 4টি ক্রমিক ঘাতের যোগফল ইকুয়াল 0। তাহলে i এর পরপর 4টি ক্রমিক ঘাতের যোগফল কত, 0। এখন আমি যদি তোমাকে বলি i⁻49 প্লাস i⁻50 প্লাস i⁻51 প্লাস i⁻52 এর ভ্যালু কত, তাহলে এখানে দেখো তো i এর ঘাত কত, 49, 50, 51, 52। তো পরপর ঘাতগুলো পরপর আসছে না, তাহলে এই 4টা ঘাতের যোগফল কত, যোগফল 0। ঠিক আছে, আমরা এভাবে i এর বিভিন্ন ভ্যালু বের করতে পারি এবং i এর বিভিন্ন মান বের করতে পারি। এখন আসো জটিল সংখ্যার পরম মান এবং কি আর্গুমেন্ট। আমরা জটিল সংখ্যার মডুলাস
এবং আর্গুমেন্ট বের করব। জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। তাহলে জটিল সংখ্যায় দুইটা অক্ষ থাকে, একটা হলো বাস্তব অক্ষ, আরটা হচ্ছে কাল্পনিক অক্ষ। এই যেটা এক্স এক্সিস এটাকে বলা হয় বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ। এই যে ওয়াই এক্সিস এটাকে বলা হয় কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। তাহলে আমরা কোন অক্ষ পাইলাম? জটিল সংখ্যার জন্য আমরা যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষকে বলা হয় বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে বলা হয় কাল্পনিক অক্ষ। তাহলে চিন্তা করো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই এটা হলো একটা কি জটিল সংখ্যা। এখানে এক্স হলে কি বাস্তব মান এবং ওয়াই সে কি কাল্পনিক মান। তাহলে বাস্তব অক্ষ বরাবর এক্স বসবে এবং কাল্পনিক অক্ষ বরাবর ওয়াই বসবে। তাহলে এখানে হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে এখানে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখন এই মূল বিন্দু থেকে এই যে পয়েন্টের দূরত্ব এটাকে বলা হয় আর, এটাকে বলা হয় আর। তাহলে এই যে আর অক্ষটা এক্স অক্ষের সাথে মনে করি আমরা থিটা কোণ তৈরি করছে, এই যে আর এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে আমরা বলতে পারি cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, এক্স বাই আর। অতএব এক্স ইকুয়াল আর cos থিটা। একইভাবে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ তো ওয়াই বাই আর। অতএব ওয়াই সমান সমান আর সাইন থিটা। এখন সমীকরণ 1 আর 2 আমরা যোগ করে বর্গ করব, তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দ্বারা পাই। তাহলে কি পাই আমরা এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এখানে আর স্কোয়ার কমন নেই তাহলে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মান কত? 1। অতএব আর সমান সমান লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটাকে বলা হয় জটিল সংখ্যার মডুলাস বা পরম মান। এটাকে বলা হয় জটিল সংখ্যার মডুলাস বা পরম মান। তাহলে বলতে পারি মডুলাস জেড ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জটিল সংখ্যার মডুলাস কি পেলাম? মডুলাস জেড ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আসো জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট বের করার জন্য আমরা সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করব। তো সমীকরণ 2/1 2/1 এটা দ্বারা পাই কি? তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আর দুই পাশ থেকে উপর নিচ থেকে আর কাটা যায় তো টেন থিটা থাকে এখানে। ওয়াই বাই এক্স ইকুয়াল কত? টেন থিটা। তাহলে থিটা সমান সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই থিটার মান টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই থিটাকে বলা হয় জটিল সংখ্যার আর্গুমেন্ট। এবং দেখো এই জটিল সংখ্যার ভ্যালুটা এক্স এবং ওয়াই, তাই কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত।
তাহলে এই যে থিটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা হলো প্রথম চতুর্ভাগের জন্য। তাহলে এই থিটাকে বলা হয় জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে এই আর্গুমেন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। এখন দেখো মুখ্য আর্গুমেন্ট এবং গৌণ আর্গুমেন্ট এই দুটো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে মুখ্য আর্গুমেন্ট কোনটা? যদি থিটার মান মাইনাস পাই স্মলার দেন থিটা স্মলার দেন ইকুয়াল পাই হয়, যদি থিটার মানটা মাইনাস পাই স্মলার দেন থিটা স্মলার দেন ইকুয়াল পাই হয়, মানে এই ব্যবধির মধ্যে থাকে, তাহলে এই ব্যবধির এটাকে বলা হবে মুখ্য আর্গুমেন্ট। আর অন্য সকল জায়গায় যদি এই ব্যবধির বাইরে চলে যায় তাহলে এটাকে বলা হবে গৌণ আর্গুমেন্ট। তা আমরা আর্গুমেন্ট এখন দেখো এই জেড ইকুয়াল ছিল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এই মানটা ছিল প্রথম চতুর্ভাগে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এটার জন্য আর্গুমেন্ট ছিল থিটা সমান সমান টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই যে থিটা ইজ আর্গুমেন্ট, তাহলে প্রথম চতুর্ভাগের জন্য থিটার মান হচ্ছে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন যদি এই মানটা দ্বিতীয় চতুর্ভাগ আসে, কারণ কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা এক্স এর মান প্লাস এবং ওয়াই মানও কি প্লাস, এখানে প্রথম চতুর্ভাগ হয়েছে, এই মানটা তো সবসময় প্লাস মাইনাস থাকবো না, যে কোনো মান হতে পারে। তো এই মানটা যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে মনে করো এখানে তা মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এই জায়গায় আর্গুমেন্ট কত হবে? তাহলে এই জায়গায় আর্গুমেন্ট কত হবে? তাহলে এখানে হচ্ছে কি এতটুকু হচ্ছে মাইনাস এক্স আর এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে এখানে আর্গুমেন্ট হলো এতটুকু থিটা, এতটুকু হলে কি আর্গুমেন্ট বা থিটা, এতটুকু হচ্ছে কি থিটার ভ্যালু। তো থিটার ভ্যালু আমরা জানি কত, থিটার ভ্যালু হচ্ছে টেন বা ওয়াই বাই এক্স। তা আর্গুমেন্ট কতটুকু? আমার আর্গুমেন্ট হলো এতটুকু হলো আমার আর্গুমেন্ট। তাহলে এই পুরা কোণটার মান কত? এই পুরা কোণটার মান হচ্ছে 2 পাই। তা 2 পাই থেকে আমি যদি এতটুকু বাদ দিই, এই পুরা কোণটার মান হচ্ছে এই পুরা কোণটার মান হচ্ছে কি পাই। তো পাই থেকে যদি আমি এতটুকু বাদ দিই, থিটার মান বাদ দিই, তাহলে আমি এতটুকু কোণ পাবো। তাহলে আর্গুমেন্ট এখানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য, এটা প্রথম চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য থিটা ইকুয়াল টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তা দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল পাই মাইনাস থিটা। তা পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। একইভাবে আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট বের করতে পারি। এখন দেখো তো জেড ইকুয়াল এখানে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখানে মুখ্য আর্গুমেন্টটা আমরা আর্গুমেন্ট হিসাব করার সময় সবসময় মুখ্য আর্গুমেন্ট হিসাব করব। তাহলে মুখ্য আর্গুমেন্টটা এখানে কীভাবে হবে? যেই দিক দিয়ে গেলে কম অ্যাঙ্গেল তৈরি হয়, মানে অ্যাঙ্গেল কম হয়, আমি ওই দিক থেকে হিসাব করব। তাহলে এই দিক থেকে হিসাব করলে আমার কম অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে এইটা হবে কি এতটুকু হবে কি তাহলে মুখ্য আর্গুমেন্ট। তাহলে এই পুরা কোণটা মান কত? এই পুরা কোণটা মান হচ্ছে পাই। তো পাই থেকে আমি এই যে এতটুকু বাদ দেব, এই কোণটা থিটা, এই কোণটা বাদ দেব, তাহলে আমি তৃতীয় চতুর্ভাগের জন্য আমি আর্গুমেন্ট পাবো। তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য
তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল, এখন দেখো এই তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের মানটা হোয়াট ইজ এ পাই, পাই থেকে আমি বাদ দেব কতটুকু, এই কোণটা বাদ দেব, এই কোণটা হলো টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন দেখো আমি যে এই অ্যাঙ্গেলটা নিছি, এই অ্যাঙ্গেলটা হলো ঘড়ি কাঁটার দিকে, মানে ঋণাত্মক কোণ তৈরি করছে, যেহেতু এই কোণটা ঘড়ি কাঁটার দিকে, তাহলে আমি কী দেবো, এখানে একটা মাইনাস সাইন দেব, তাহলে এটা কি আসে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তা তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের মান হলো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হলো মুখ্য আর্গুমেন্ট, আমরা সবসময় কী করবো, মুখ্য আর্গুমেন্ট হিসাব করব। একইভাবে দেখো চতুর্থ চতুর্ভাগের জন্য, আমরা যদি চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট হিসাব করি তাহলে কি হবে, এই করেছে চতুর্থ চতুর্ভাগ, তাহলে এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো এখন আর্গুমেন্ট, এই অ্যাঙ্গেলটা হলো কি এখন আর্গুমেন্ট, কারণ যে দিক দিয়ে ঘুরলে সবচেয়ে কম কোণ তৈরি হইব, মানে সবচেয়ে কম অ্যাঙ্গেল তৈরি হইব, আমি ওই দিক দিয়ে ঘুরলে মুখ্য আর্গুমেন্ট পাবো। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট। তাহলে এটা কোন চতুর্ভাগে, এটা চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল, দাও এই কোণটাই আমি ঘড়ি কাঁটা দিয়ে ঘুরছি, তাহলে হচ্ছে মাইনাস থিটা, মাইনাস থিটা ইকুয়াল মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে আমি এভাবে প্রথম চতুর্ভাগ জন্য আমি আর্গুমেন্ট পাইতে পারি থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট পাইতে পারি থিটা ইকুয়াল পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। একইভাবে তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট আমরা পাইতে পারি। ঠিক আছে, এখন আমরা যে আর্গুমেন্টগুলো শিখলাম, আমরা আর্গুমেন্টগুলো একটা সুন্দর করে ছক আকারে লেখা ট্রাই করি। তাও দেখো আমরা এখানে লিখি চতুর্ভাগ, এপাশে লিখি আর্গুমেন্ট, আমরা এপাশে চিত্র আঁকাটা ট্রাই করি, চিত্র আঁকি। ঠিক আছে, চিত্র। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য আমার জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই এর জন্য আর্গুমেন্ট কী ছিল, থিটা সমান সমান টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর চিত্রটা কেমন হবে, চিত্র ছিল এরকম, এখানে ছিল জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এতটুকু এক্স এতটুকু ওয়াই। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট থিটা, এই অ্যাঙ্গেলটা হলো আমাদের মুখ্য আর্গুমেন্ট। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য জেড ইকুয়াল মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে আর্গুমেন্ট হবে পাই মাইনাস থিটা, তো পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে এখানে চিত্রটা কেমন হবে, তাহলে এখানে এতটুকু হচ্ছে মাইনাস এক্স, এতটুকু হচ্ছে ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো এতটুকু হচ্ছে কি আর্গুমেন্ট, এতটুকু হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, একইভাবে তৃতীয় চতুর্ভাগের জন্য জেড ইকুয়াল মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এটার জন্য আর্গুমেন্ট পাইছিলাম মাইনাস পাই মাইনাস থিটা, তো মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এটার জন্য চিত্র ছিল এরকম, এতটুকু হচ্ছে মাইনাস এক্স, এতটুকু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এইটুকু হচ্ছে কি তার মুখ্য আর্গুমেন্ট, তো এর মানে হচ্ছে মাইনাস পাই
প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। একইভাবে চতুর্থ চতুর্ভাগের জন্য জেড ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে আর্গুমেন্ট মাইনাস থিটা ইকুয়াল মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে আমি এখানে পাইতে পারি, এটা হচ্ছে চিত্র হচ্ছে এই চতুর্ভাগে, তাহলে এতটুকু হচ্ছে এক্স আর এতটুকু হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো এখানে আর্গুমেন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা কী হয়েছে, ঘড়ি কাটা দিয়ে গেছে, এই কারণে মাইনাস থিটা মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে এগুলো হচ্ছে সব মুখ্য আর্গুমেন্ট। এখন গৌণ বা সাধারণ আর্গুমেন্ট কী হবে? যে কোনো আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্টের সাধারণ আর্গুমেন্ট সমান সমান 2n পাই প্লাস থিটা, যেখানে n যে কোনো স্বাভাবিক সংখ্যা, যেখানে n হলো যে কোনো স্বাভাবিক সংখ্যা এবং থিটা হলো কি, থিটা হলো মুখ্য আর্গুমেন্ট, যেখানে n বিলংস টু n এবং থিটা ইকুয়াল মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। আমরা এভাবে জটিল সংখ্যার যে কোনো আর্গুমেন্ট এমনকি প্রমাণ বের করতে পারি।